আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি আমাদের সকলের প্রিয় একেএমএস অনলাইন ক্লাস 4-এ। আজকে তোমাদের সাথে একটু আলাপ আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে, তোমরা বোর্ডে অলরেডি দেখে নিয়েছো আজকে আমাদের অধ্যায় 10। তোমরা তাহলে বুঝতেই পারছো যে আমরা প্রায় আমাদের বিজ্ঞান অধ্যায়ের শেষের পর্যায়ে চলে এসেছি। আমাদের এর পরবর্তীতে আর শুধু 3টা অধ্যায় বাকি আছে। অধ্যায় 10-এ আমাদের টপিকসটাও তোমরা দেখে নিয়েছো অলরেডি। আমি এখন যেটা তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা নিশ্চয়ই শুরু থেকে খেয়াল করেছো আমরা কিন্তু তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষার যে সিলেবাসটা ছিল, যতটুকু পর্যন্ত আমাদের পাঠ অধ্যায় ছিল সেটা কিন্তু আমরা ধরে শেষ করে ফেলেছি অলরেডি। আমাদের অনলাইন ক্লাসগুলি যখন শুরু হয়, অনলাইন ক্লাসের শুরুতেই কিন্তু আমরা হাফ ইয়ারলি সিলেবাস থেকেই কিন্তু শুরু করেছি। হাফ ইয়ারলি সিলেবাস শেষ করে তারপর কিন্তু আমরা ইয়ারলি সিলেবাসে এসেছি। এটা থেকে একটা জিনিস তোমাদের আগে থেকে বলে রাখছি, সেটা হচ্ছে যে আমাদের হাফ ইয়ারলি সিলেবাস আর ইয়ারলি সিলেবাস এখন কিন্তু দুইটা এক করে ফেলা হয়েছে। ঠিক আছে, তোমাদের যখনই আমরা পরীক্ষা নেব তোমরা অলরেডি জেনে ফেলেছো যে হাফ ইয়ারলি পরীক্ষা কিন্তু আমাদের অলরেডি ক্যান্সেল হয়ে গিয়েছে, কিন্তু ইয়ারলি পরীক্ষা কিন্তু আমাদের ঠিকই হবে। তো ইয়ারলি পরীক্ষার জন্য আমাদের কিন্তু এখন পুরো বইটাই মোটামুটি পড়তে হবে। আমার তোমাদের সাথে আজকে কথা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে তোমরা যে অধ্যায়গুলি শুরুতে শেষ করে ফেলেছো এগুলি বাসায় বসে বসে বারবার রিভিশন দিতে থাকো। আর যে অধ্যায়গুলি, যে নতুন টপিকসগুলো আমরা পড়াচ্ছি সেটাও ভালো মতন শিখে ফেলো। বারবার প্র্যাকটিস করো, বারবার বাসায় বসে বসে নিজেরা পরীক্ষা দিতে থাকো, আর রিভিশন যত বেশি সম্ভব তত বেশি দাও। কেননা আমাদের যখন পরীক্ষা হবে তখন কিন্তু আমরা এই ফুল সিলেবাসের উপরই পরীক্ষা দিব। এমন হতে পারে যে লাস্টে অধ্যায়গুলি আমরা হয়তো কিছুটা কমায় দিতে পারি, শুরুর দিকের অধ্যায়গুলি কিন্তু সবই থাকবে। তাই তোমরা বাসায় একদমই সময় নষ্ট না করে তোমরা শুরুর দিকে যে পড়াগুলি আমরা শেষ করে ফেলেছি স্কুলে অলরেডি, সেই পড়াগুলি বাসায় বেশি বেশি করে রিভিশন দিতে থাকো। আর নতুন যে টপিকসগুলি আমরা পড়াচ্ছি সেই টপিকসগুলিও ভালো মতো শিখে ফেলো। ঠিক আছে, এবার চলে আসি আমাদের আজকের অধ্যায়। আজকের অধ্যায় হচ্ছে আবহাওয়া ও জলবায়ু। আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যখন টিভি দেখি বা বাবা মার মুখে, বড় ভাই বোনদের মুখে প্রায় আমরা এই দুইটা শব্দ শুনে থাকি, আবহাওয়া ও জলবায়ু। চলো আজকে আমরা জানি এই আবহাওয়া ও জলবায়ু জিনিসটা আসলে কি। আমরা আজকে জানবো আবহাওয়া সম্পর্কে। আবহাওয়া আসলে কি? আচ্ছা, তোমরা কি খেয়াল করে দেখেছো ইদানিং আমাদের কিন্তু প্রায় প্রত্যেক দিনই কি বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়লেও তেমন কিন্তু গরম কমতেছে না, কমতেছে কি হয়তো কিছু জায়গায় খুব বেশি বৃষ্টিপাত হচ্ছে বা কিছু জায়গায় খুব কম বৃষ্টিপাত হচ্ছে। আবার খবরেও দেখা যাচ্ছে যে কোথাও কোথাও বন্যাও শুরু হয়ে গিয়েছে। তো এই যে প্রত্যেক দিনে আবহাওয়ার যে অবস্থাটা, মানে কোনোদিন হয়তো রৌদ্রোজ্জ্বল সকাল, রৌদ্রোজ্জ্বল গরম থাকছে, বা কোনোদিন হয়তো রৌদ্রোজ্জ্বল ঠান্ডা থাকছে, বা কোনোদিন হয়তো আমরা সূর্যের দেখাই পাই না, রোদের দেখাই পাই না, সারাদিন মেঘাচ্ছন্ন থাকছে। আবার এমনও হচ্ছে 2-3 দিন টানাই বৃষ্টি চলে যাচ্ছে। প্রত্যেক দিনে এই যে আকাশের অবস্থা আর বায়ুমণ্ডলের যে পরিবর্তন, সাধারণত একেই আমরা আবহাওয়া বলে থাকি। আমি আবার বলছি, আবহাওয়া হচ্ছে প্রতিদিনের আকাশের অবস্থা আর বায়ুমণ্ডলের পরিবর্তন। আকাশের অবস্থাটা কিভাবে পরিবর্তন হচ্ছে প্রত্যেক দিন? দেখা যাচ্ছে কোনোদিন আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকে, আকাশে কোনো মেঘ থাকে না, আবার কোনোদিন দেখা যায় সেখানে গুচ্ছ গুচ্ছ মেঘ ভেসে বেড়াচ্ছে, আবার তারপর দিনই দেখা যাচ্ছে যে সেখানে মেঘ কালো করে হয়ে চলে এসেছে, আবার বৃষ্টিপাতও হচ্ছে। এটাই হচ্ছে আকাশের অবস্থার প্রতিদিনের পরিবর্তন। আর বায়ুমণ্ডলের পরিবর্তনটা দেখো কিভাবে হচ্ছে। তোমার যেদিন আকাশ পরিষ্কার থাকে দেখা যায় সাধারণত সেদিন খুব সুন্দর বাতাস থাকে, তেমন একটা গরম লাগে না আমার। যেদিন খুব বৃষ্টিপাত হয় সেদিন দেখা যায় যে প্রচন্ড গরম লাগছে, বৃষ্টিপাত হচ্ছে তারপরও গরম লাগছে। বৃষ্টিপাতের ফলে বা
বায়ুর তাপমাত্রাও কিন্তু কমছে না। আবার অনেক সময় দেখা যায় যে বৃষ্টিপাত হচ্ছে না, আকাশে মেঘও আছে, আবার একটু বাতাসও আছে, তাই আমাদের একটু ঠান্ডা বা একটু গরম বা নাতিশীতোষ্ণ অবস্থা, আমরা যেটাকে এক বাক্যে নাতিশীতোষ্ণ অবস্থা মতো মনে হয়। তো এটি হচ্ছে হলো আমাদের আবহাওয়া। প্রত্যেক দিনের আকাশের অবস্থা আর বায়ুমণ্ডলের পরিবর্তনই হচ্ছে হলো আবহাওয়া। আমরা এই আবহাওয়া সম্পর্কে প্রত্যেক দিন আমাদের সংবাদ মাধ্যম থেকে কিংবা ইন্টারনেটের মাধ্যম থেকে আবহাওয়া সম্পর্কে আমরা অনেক কিছু জানতে পারি। কোনোদিন কখনো কখনো তোমরা শুনবে যে খবরে বলছে আজকে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, আবার কোনোদিন বলছে আজকে আজকে বায়ুর আর্দ্রতা স্বাভাবিক থাকবে। আবহাওয়ার ব্যাপারে জানার জন্য আমাদের সবচেয়ে উত্তম দুটি মাধ্যম হচ্ছে সংবাদ মাধ্যম আর ইন্টারনেট। এই দুটি মাধ্যম দ্বারা আমরা আবহাওয়ার প্রত্যেক দিনের অবস্থা জানতে পারি। আবার আমরা নিজেরাও কিন্তু আবহাওয়ার অবস্থা সম্পর্কে নিজেরাও কিন্তু একটা ধারণা নিতে পারি। আবহাওয়া কখন কোন উপাদানের উপর ভিত্তি করে পরিবর্তন হচ্ছে, এখন আমরা সেটা জানবো। আবহাওয়ার উপাদানসমূহ আমরা কোনো জায়গায় কোনো জায়গার আবহাওয়া সাধারণত আকাশের অবস্থা, তাপমাত্রা, বায়ুর আর্দ্রতা, বায়ু প্রবাহ ও বৃষ্টিপাত দ্বারা প্রকাশ করি। আর এই যে পাঁচটা কথা আমি বললাম যে আকাশের অবস্থা, তাপমাত্রা, আর্দ্রতা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, এই পাঁচটি উপাদানই হচ্ছে আবহাওয়ার উপাদান। সাধারণত আবহাওয়ার পরিবর্তনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। প্রথম আমরা আসি আকাশের অবস্থা থেকে। আকাশের অবস্থা আমরা অলরেডি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি যে আকাশের অবস্থা প্রত্যেক দিন কিন্তু একরকম থাকে না। কখনো মেঘাচ্ছন্ন থাকছে, কখনো সুন্দর রৌদ্রোজ্জ্বল থাকছে, আবার কখনো সারাদিনই বৃষ্টিপাত হচ্ছে। আমরা প্রত্যেক দিন সংবাদ মাধ্যম থেকে কিংবা ইন্টারনেট থেকে আবহাওয়ার বিভিন্ন অবস্থা সম্বন্ধে, আকাশের বিভিন্ন অবস্থা সম্বন্ধে অগ্রিম জানতে পারি যে কোন দিন আকাশে কোন অবস্থা থাকতে পারে। আমাদের বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর আকাশের বিভিন্ন অবস্থা বোঝানোর জন্য বিভিন্ন চিহ্ন ব্যবহার করে থাকেন। আসলে এই চিহ্নগুলি সম্বন্ধে একটু জানি। এই চিহ্নটার নাম হচ্ছে রৌদ্রোজ্জ্বল। আবহাওয়া অধিদপ্তর যখন তারা এই চিহ্নটা প্রকাশ করেন তখন আমরা বুঝতে পারি যে আজকে সারাদিন আকাশ পরিষ্কার ও রৌদ্রোজ্জ্বল থাকবে, না কোনো বৃষ্টিপাত হবে, না আকাশে কোনো মেঘ থাকবে। ঠিক আছে, এরপরে আবার আরেকটা সাইন দেখি। এই সাইনটা ব্যবহার করা হয় যখন আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে, অর্থাৎ যেদিন আকাশে সূর্যও থাকবে, সূর্যও দেখা যাবে, আবার গুচ্ছ গুচ্ছ মেঘও দেখা যাবে। এরকম আকাশের অবস্থা বোঝাতে আবহাওয়া অধিদপ্তর এই আংশিক মেঘাচ্ছন্ন চিহ্নটি ব্যবহার করে থাকে।
আবহাওয়া অধিদপ্তর যখন দেখবে এই সাইনটা প্রকাশ করছে আজকে সারাদিন আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, এমনকি সারাদিন বৃষ্টিপাত হওয়ারও একটি সম্ভাবনা আছে, এই সাইনটা ব্যবহার করে সারাদিন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা হিসেবে আরেকটা সাইন দেখি চলো। আবহাওয়া অধিদপ্তর এই সাইনটা ব্যবহার করে বজ্র বৃষ্টিপাতের চিহ্নিত হবে, অর্থাৎ যেদিন আবহাওয়া অধিদপ্তর এই সাইনটা ব্যবহার করবে সেদিন আমাদের ধরে নিতে হবে যে এদিন সারাদিনই বৃষ্টি হবে, এমনকি বজ্র সহ বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা আছে। খেয়াল করে দেখো এখানে যে সাইনগুলি আমি এঁকেছি প্রত্যেকটা সাইনই আকাশের বিভিন্ন দিনের আকাশের অবস্থার কথা বোঝানো হয়েছে। আমরা ইন্টারনেট ও সংবাদ মাধ্যমের দ্বারা আকাশের বিভিন্ন দিনের অবস্থা বুঝতে পারি, আবার নিজেরাও কিন্তু প্রত্যেকদিন আমরা আকাশের বিভিন্ন অবস্থা দেখেও কিন্তু আমরা ধারণা করে নিতে পারি যে আজকে আকাশ আজকে আমাদের আবহাওয়া কি অবস্থায় থাকতে পারে। সাধারণত আবহাওয়া অধিদপ্তর এই অবস্থাগুলি তারা একটু আগে মানে অগ্রিম ভাবে আমাদেরকে জানিয়ে দেয় যে কালকে কি অবস্থা, আকাশে কি অবস্থা জানতে পারে। তারা স্যাটেলাইট পিকচারের মাধ্যমে মানে আমাদের পৃথিবীর উপরে যে কৃত্রিম উপগ্রহগুলি আছে সেই কৃত্রিম উপগ্রহের মধ্যে একটা কৃত্রিম যে উপগ্রহগুলি আছে সেই উপগ্রহের মধ্যে একটা উপগ্রহ হচ্ছে আবহাওয়া উপগ্রহ। এই উপগ্রহের কাজ হচ্ছে, এই স্যাটেলাইটের কাজ হচ্ছে এরা প্রত্যেক দিনের আকাশের অবস্থার ছবি তুলবে। এই প্রত্যেক দিনের আকাশের অবস্থার এই ছবি দেখে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা তারা স্পষ্ট হয়ে জানবে যে কালকে আকাশের অবস্থা কেমন হতে পারে। এর দ্বারা আমরা কিভাবে উপকৃত হই দেখো, আকাশে প্রত্যেক দিনের অবস্থা কেমন হতে পারে এই জিনিসটা আগে জেনে যেতে পারি, কালকের আবহাওয়া কেমন থাকতে পারে, তাহলে কিন্তু আমরা অগ্রিম ভাবে সাবধান হতে পারি। যদি কালকে আমাদের খুব বৃষ্টিপাত হয় তাহলে অবশ্যই আমরা বাসা থেকে বের হওয়ার আগে ছাতা বা রেইনকোট নিয়ে বের হতে পারি, বা যদি খুব ভালো যদি রৌদ্রোজ্জ্বল আকাশ থাকে তাহলে আমরা আমাদের অনেক দৈনন্দিন প্রয়োজনীয় কাজ করতে পারি, ঠিক আছে। তাছাড়া আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, আমাদের দেশে কৃষকেরা তারা আবহাওয়ার উপর নির্ভর করেই কিন্তু চাষাবাদের কাজ। তো আকাশের অবস্থা যদি কৃষকেরা খুব আগেই যদি তারা জেনে যেতে পারে যে আজকে কালকের আবহাওয়াটা কেমন থাকবে, তাহলে সেটা তাদের যদি আগে থেকে জানা থাকে তাহলে কিন্তু তাদের চাষাবাদের ক্ষেত্রে অনেক উপকার হয়। তারা কিন্তু অনেক তারা যদি জানতে পারে যে কালকে অনেক বৃষ্টিপাত হবে সেই অনুযায়ী তারা তাদের জমির ফসল অগ্রিম কেটে ফেলতে পারবে, এতে তাদের জমির ফসল নষ্ট কম হবে। এই যে এখন যেমন তোমার বন্যা হচ্ছে, এটা আগে থেকেই কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে একটা সাবধানতা দেওয়া হয়েছিল যে বন্যা হওয়ার একটা সম্ভাবনা আছে। এর ফলে যেহেতু তারা কৃষকদের আগে থেকে আমাদেরকে সংবাদ মাধ্যমে তারা যেহেতু আগে থেকেই সাবধান করে দিয়েছে, এর ফলে কি হয়েছে দেখো, কৃষকেরা অগ্রিম তাদের ফসল ঘরে তুলে ফেলতে পেরেছে, যার কারণে ফসল নষ্ট হওয়ার পরিমাণ কম হচ্ছে। এর কারণে আবহাওয়ার প্রত্যেকটা উপাদান সম্বন্ধে আগে থেকে জেনে নেওয়াটা আমাদের জন্য খুবই উপকারী, ঠিক আছে। আকাশের অবস্থা গেল, এখন আমরা জানবো তাপমাত্রা সম্বন্ধে। তাপমাত্রা জিনিসটা কি দেখো, আমাদের কোনো দিন প্রচন্ড গরম লাগে, আবার কোনো দিন প্রচন্ড ঠান্ডা লাগে। এই যে কখনো গরম লাগা কখনো ঠান্ডা লাগা, সাধারণত এই অবস্থাকে বলা হয়েছে তাপমাত্রা। বাতাস কতটা ঠান্ডা থাকবে কতটা গরম থাকবে সেই অবস্থাকেই আমরা বলছি কি তাপমাত্রা। যে কখন বাতাস কখন গরম থাকছে কখন ঠান্ডা থাকছে তা আমরা তাপমাত্রা দ্বারা প্রকাশ করি।
তোমরা যখন সংবাদ মাধ্যমে আবহাওয়ার খবরটা শুনো তখন দেখবে তোমার সংবাদ কর্মীরা আকাশের অবস্থার সাথে সাথে প্রত্যেক দিনের তাপমাত্রার কথাটাও তারা বলে দিচ্ছে যে আজকে 36 ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা, বা তোমার 40 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে তাপমাত্রা। আমাদের বাংলাদেশে নর্মাল যে তাপমাত্রাটা সবসময় বিরাজ করে সেটা হলো তোমার 32 থেকে 36, মানে 32 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সাধারণত আমাদের বাংলাদেশে আবহাওয়ায় সবচেয়ে বেশি দেখা যায়। তো আমরা এই যে বাতাসের প্রত্যেক দিনের আবহাওয়াটা কেমন থাকবে, মানে কখন গরম থাকতে পারে নাকি ঠান্ডা থাকতে পারে, এটা আমরা এই তাপমাত্রা দ্বারা, আবহাওয়ার এই তাপমাত্রা দ্বারা, বায়ুর এই তাপমাত্রা দ্বারা বুঝতে পারি। এটার উপর ডিপেন্ড করে আমরা বলতে পারি আজকের আবহাওয়া রৌদ্রোজ্জ্বল গরম থাকতে পারে কিংবা রৌদ্রোজ্জ্বল ঠান্ডা দিনও থাকতে পারে। ঠিক আছে, এরপর আসি আর্দ্রতা। আর্দ্রতা কি? যখন চারপাশে বাতাস ভেজা ও চটচটে থাকে সেই বাতাসকে আমরা বলে থাকি, বা সেই অবস্থাকে আমরা বলে থাকি আর্দ্রতা। আমি আবার বলছি, যখন চারপাশের বাতাস ভেজা এবং চটচটে থাকে সেই অবস্থাকে আমরা বলে থাকি আর্দ্র আবহাওয়া। আমরা জানি আমাদের বাতাসে কিন্তু জলীয় বাষ্প আছে, পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে। যখন বাতাসে এই জলীয় বাষ্পের পরিমাণ খুব বেড়ে যায় তখন আমরা সেই অবস্থাকে আর্দ্র আবহাওয়া বলে থাকি। ঠিক আছে, আবার যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন সেই অবস্থাকে আমরা শুষ্ক আবহাওয়া বলে থাকি। অর্থাৎ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণই হচ্ছে বায়ুর আর্দ্রতা। আমি আবার বলছি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণই হচ্ছে বায়ুর আর্দ্রতা। বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, আর্দ্রতা হচ্ছে কতটুকু বাতাসে জলীয় বাষ্প আছে তার পরিমাণ। যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে তখন আমরা নিজেদেরকে শুষ্ক অনুভব করি। আবার যখন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে তখন কিন্তু দেখো আমরা খুব সহজে ঘেমে যাই। সাধারণত আমাদের দেশে গ্রীষ্মকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, আবার বর্ষার মৌসুমেও যখন প্রচন্ড বৃষ্টিপাত হয় তখনও বাতাসে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। এর কারণে আমরা গরমের দিনে আর বর্ষাকালে কিন্তু খুব সহজেই কিন্তু ঘেমে যায়। শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, তাই শীতকালে আমাদের ঘামের পরিমাণটা হচ্ছে কম। আমরা আবহাওয়ার এই অবস্থাকে, আর্দ্রতার এই অবস্থাকে বোঝানোর জন্য সাধারণত আর্দ্র আবহাওয়া ও শুষ্ক আবহাওয়া নামে চিহ্নিত করে থাকি। ঠিক আছে, এরপর আসি বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ কি? বায়ু প্রবাহ হচ্ছে বায়ুর গতিবেগ অবস্থান। বায়ুর প্রবাহ হালকাও হতে পারে আবার প্রবলও হতে পারে। বায়ু প্রবাহকে এর দিক ও গতি দ্বারা বিবেচনা করা হয়। আমরা যখন বাইরে যাই তখন আমরা যখন ছাদে উঠি তখন আমাদের গায়ে দেখো বাতাস লাগে, এটাই হচ্ছে আবহাওয়ার বায়ু প্রবাহ। আমরা বায়ু প্রবাহ কিভাবে বুঝতে পারি? যখন তুমি বিদ্যালয়ে আসো, তোমাদের স্কুলে আসো, স্কুলে পতাকার দিকে তাকালে দেখা যায় পতাকাটা কি উড়ছে। আবার তুমি যখন কোনো গাছের দিকে তাকাও দেখবে গাছের পাতাগুলি নড়ছে। বা তোমাদের বাসায় যখন শুকনো কাপড় ভিজা কাপড় যখন ছাদে শুকোতে দেওয়া হয় তখন দেখবে সে কাপড়গুলিও কিন্তু কি করছে, বাতাসে নড়ছে। আমরা এই সব উদাহরণ দেখে বুঝতে পারি যে বায়ু প্রবাহ হচ্ছে। আর এই বায়ু প্রবাহ আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। বায়ু প্রবাহের তাপমাত্রা, আমরা যে তাপমাত্রা কথাটা আগে আলোচনা করেছি সেই তাপমাত্রাটা সাধারণত বায়ুর তাপমাত্রাই থাকে। আর এই বায়ুর তাপমাত্রা কম বা বেশির উপর নির্ভর করে যে আজকের আবহাওয়া কতটুকু শুষ্ক থাকবে, কতটুকু আর্দ্র থাকবে। যদি বায়ু প্রবাহ বেশি হয় বা বায়ুতে যদি আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তাহলে আমরা সহজে ঘেমে যাব। আবার যদি বায়ুতে আর্দ্রতার পরিমাণ কম থাকে তাহলে আমরা কিন্তু সহজে ঘামবো না। আবার বায়ুর তাপমাত্রা যদি বেশি থাকে তখনও কিন্তু আমাদের গরম অনুভূত হয়। আর যদি পর্যাপ্ত পরিমাণ বায়ু প্রবাহ থাকে তখন রৌদ্রোজ্জ্বল আকাশ থাকলেও আমরা কিন্তু খুব বেশি একটা গরম অনুভব করি না। এ থেকে বোঝা যাচ্ছে যে আবহাওয়ার প্রত্যেকটা উপাদানই কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। দেখো, আকাশ যখন রৌদ্রোজ্জ্বল থাকে
তখন কিন্তু সাধারণত বায়ু প্রবাহ খুব বেশি থাকে। আবার যখন বায়ু প্রবাহের পরিমাণ বেশি থাকে তখন কিন্তু বাতাসে আর্দ্রতার পরিমাণও কিন্তু বেশি থাকে। এর ফলে আমরা কি করছি, সহজেই ঘেমে যাচ্ছি। কিন্তু যদি বায়ু প্রবাহের পরিমাণ বেশি থাকে তাহলে কিন্তু আমাদের অত বেশি কি লাগে না, গরম লাগে না। আবার যেদিন দেখবে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে বা আকাশে মেঘের পরিমাণ বেশি, সেদিন কিন্তু দেখা যায় অনেক সময় যে এত বেশি বায়ু প্রবাহের বেগ, গতিবেগ এত বেশি থাকে না, যার ফলে আমরা কিন্তু একটু গরমও অনুভব করি। আবার যেদিন দেখবে বৃষ্টিপাত হচ্ছে সেদিন কিন্তু বৃষ্টিপাতের সাথে সাথে একটু বায়ু প্রবাহ হয়, একটু ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, আমরা কিন্তু তখন একটু ঠান্ডা বা আরাম অনুভব করি। তাহলে বোঝা যাচ্ছে যে আবহাওয়ার যে প্রত্যেকটা উপাদান, এই প্রত্যেকটা উপাদানই কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এই উপাদানগুলির কম বেশি পরিবর্তনের ফলে আমাদের প্রত্যেক দিনের আবহাওয়ার কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এরপর আসি বৃষ্টিপাত। যেদিন তোমার আমাদের এখন বর্তমান যে পরিস্থিতি, বর্তমান যে আবহাওয়া, দেখো প্রতিদিনই কিন্তু 1 ঘন্টা 2 ঘন্টা বৃষ্টিপাত প্রায় হচ্ছে, আর নাহলে কোনোদিন দেখা যাচ্ছে বৃষ্টিপাত একদম হচ্ছেই না। যেদিন দেখো বৃষ্টি পড়ে সেদিন কিন্তু আবহাওয়া কিন্তু নাতিশীতোষ্ণ অবস্থায় থাকে, খুব বেশি গরমও লাগে না, খুব বেশি ঠান্ডাও লাগে না। আবার যেদিন বৃষ্টিপাত হয় না, যেদিন রৌদ্রোজ্জ্বল আকাশ থাকে, বায়ু প্রবাহের গতিবেগও বেশি থাকে না, সেদিন কিন্তু আমাদের প্রচন্ড কি লাগছে, গরম লাগছে। তো বৃষ্টিপাত দেখো আবহাওয়া গরম বা ঠান্ডার উপরেও কিন্তু অনেক, বৃষ্টিপাতের উপরে আবহাওয়ার গরম বা ঠান্ডা হওয়া কিন্তু অনেকাংশে কি করছে, নির্ভর করছে। এ থেকে আমরা যেটা দেখলাম, আমাদের আবহাওয়ার প্রত্যেকটা উপাদানের উপরে আবহাওয়ার প্রত্যেক দিনের পরিবর্তনটা নির্ভর করছে। ঠিক আছে, এরপরে আসো আবহাওয়া পর্যবেক্ষণ। আমরা এখন যেহেতু আবহাওয়ার প্রত্যেকটা উপাদান সম্বন্ধে ধারণা লাভ করেছি, তো এখন আমরা এই প্রত্যেকটা উপাদানকে পর্যবেক্ষণ করে আবহাওয়া পর্যবেক্ষণ করার চেষ্টা করব। তোমরা তোমাদের বইতে দেখো আবহাওয়া পর্যবেক্ষণের একটি চার্ট দেওয়া আছে। তোমাদের সকলের বইতে তোমরা একটু দেখো যে এরকম একটা চার্ট তোমাদের বইতে দেওয়া আছে। এই চার্টে দেখো আবহাওয়ার প্রত্যেকটা উপাদান দেওয়া থাকবে, আর প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ বলতে দিন হিসাব করে লেখা হয়েছে। এখন এরকম একটা চার্ট তোমরা নিজেরাও কিন্তু বাসায় তৈরি করতে পারো, করে প্রত্যেক দিনে আবহাওয়ার উপাদানগুলি, যে আবহাওয়ার যে বিভিন্ন উপাদানগুলির অবস্থা, সে অবস্থা পর্যবেক্ষণ করে এই চার্টটাতে লিখে প্রত্যেক দিনে আবহাওয়ার যে পার্থক্যটা, সেই পার্থক্যটা তোমরা কিন্তু সহজেই নিজেরাই কি করতে পারবে, নির্ণয় করতে পারবে। এছাড়াও প্রত্যেক দিনের সংবাদ মাধ্যমে প্রত্যেক দিনের সংবাদে তোমরা দেখবে সংবাদের শেষের দিকে আবহাওয়ার উপরে যে প্রতিবেদনটা হয়, সেই প্রতিবেদনেও কিন্তু এরকম একটি চার্ট প্রকাশ করে। এই চার্টের মধ্যে প্রথমে যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আকাশের অবস্থান। আকাশের অবস্থান আবহাওয়া অধিদপ্তর যে চিহ্নগুলি দ্বারা প্রকাশ করে, এখানে সেই চিহ্নগুলি দেওয়া থাকে। এরপর থাকে তাপমাত্রা। আজকের তাপমাত্রা কেমন, ধরি আজকের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। আজকের তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস। আর্দ্রতা, বায়ুর আর্দ্রতা কেমন আজকে বায়ুর আর্দ্রতা তোমার শুষ্ক, আর্দ্র আবহাওয়া। যেহেতু বৃষ্টিপাত হচ্ছে তোমার, এই কারণে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি, তাই এখানে আমরা ধরে নিলাম
যে বায়ুর আর্দ্রতা কি বায়ুর আর্দ্রতা কি হবে, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেশি। আর বায়ু প্রবাহ আমরা ধরে নেই বায়ু প্রবাহ তোমার মৃদু, মৃদু মানে কম, আজকে বায়ু প্রবাহের পরিমাণ খুব কম। আবার কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে আমরা এটাও ধরে নিতে পারি, আমরা এটাও এখানেও লিখে দিতে পারি। সাধারণত গরমের দিনে তোমার বায়ু তো দক্ষিণ দিক থেকে উত্তর দিকে প্রবাহিত হয়, তাহলে আমরা এখানে পাশে লিখে দিব তোমার দক্ষিণ দিক, দক্ষিণ থেকে উত্তর। ঠিক আছে, এভাবে দেখো আমরা প্রত্যেক দিনের আবহাওয়া একটা চার্ট নিজেরাই কিন্তু এখন বাসায় তৈরি করে ফেলতে পারবো। এরকম একটা চার্ট তৈরি করে তোমরা দেখবে যে প্রত্যেক দিনে আবহাওয়ার কিন্তু বিভিন্ন অবস্থা প্রকাশ করছে। আবহাওয়ার বিভিন্ন উপাদানের উপর নির্ভর করে প্রত্যেক দিনের আবহাওয়ার কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। এই গেল আমাদের আবহাওয়া পর্যবেক্ষণ। এখন আসি এই আবহাওয়া কেন পরিবর্তনগুলি হচ্ছে। উপাদানগুলি তো পরিবর্তনের কারণে আবহাওয়ার প্রত্যেক দিনে পরিবর্তন হচ্ছে, এটা তো আমরা জানতে পারলাম, কিন্তু প্রত্যেক দিনে আবহাওয়ার এই উপাদানগুলো পরিবর্তনের আমরা আজকে দেখি। আবহাওয়া পরিবর্তনের প্রথম যে কারণটা আছে সেটা হচ্ছে হলো তাপমাত্রা পরিবর্তন। তাপমাত্রা কিভাবে পরিবর্তিত হচ্ছে দেখো, আমরা জানি প্রত্যেক দিন সকালে সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় আর পশ্চিম দিকে অস্ত যায়। সকালে যখন পূর্ব দিক থেকে সূর্যটা ওঠার ফলে তোমার আস্তে আস্তে কি হয়, বায়ুর যে তাপমাত্রা তোমার বাতাসের বায়ুর যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে কি হয়ে যায়, গরম হয়ে যায়, তাই না? যখন সূর্য যতই আমাদের মাথার উপরে উঠতে থাকে ততই কি হতে থাকে, বায়ুর তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকে। দুপুর একটার দিকে দেখো আমাদের কি প্রচন্ড গরমটাই না লাগে। এই গরম তোমার মনে করো 2টা থেকে 3টা পর্যন্ত স্থায়ী থাকে। 4টা থেকে 5টা মানে যখন সূর্যটা আস্তে আস্তে আবার পশ্চিম দিকে হেলে পড়ে, যখন সূর্য ডুবতে থাকে, সূর্য অস্ত যেতে থাকে, তখন কিন্তু দেখবে আবার বায়ুর তাপমাত্রা আস্তে আস্তে কমে যেতে থাকে। ঠিক আছে, বায়ুর তাপমাত্রা আস্তে আস্তে কি করতে থাকে, কমে যেতে থাকে। তো বিকালে যখন সূর্য অস্ত যায় তখন বায়ু আস্তে আস্তে তাপমাত্রা কমে যায় আর বায়ু ধীরে ধীরে তখন কি হতে থাকে, ঠান্ডা হতে থাকে। তো একই দিনে দেখো যখন সকালে সূর্য উঠছে, সূর্য উঠার সময় কি হচ্ছে, বায়ুর তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকে, আমরাও কি করতে থাকি, গরম অনুভব করতে থাকি। আবার বিকেলে যখন বায়ু আস্তে আস্তে অস্ত যাচ্ছে তখন কিন্তু বায়ু তাপমাত্রা ঠান্ডা হতে থাকে আর আমরাও নিজেদেরকে আমরা কি করতে থাকি, কি মনে করতে থাকি, আমাদের ঠান্ডা লাগতে থাকে। তো এটি হচ্ছে হলো দৈনিক তাপমাত্রা পরিবর্তন। বায়ু তাপমাত্রা এই পরিবর্তন আকাশে সূর্যের বিভিন্ন অবস্থানের উপর নির্ভর করে। দেখো আকাশে কিন্তু সূর্য এক জায়গায় থাকে না। সূর্যকে যেহেতু পৃথিবী প্রদক্ষিণ করছে, সূর্যকে কেন্দ্র করে প্রদক্ষিণ করার ফলে আকাশে তোমরা সূর্যকে এক এক সময় এক এক জায়গায় দেখবে। যখন পূর্ব দিকে সূর্য উদিত হয় তখন কিন্তু সূর্যটা আস্তে আস্তে একটু বাঁকানো, আবার দেখা যায় সূর্যটা কিন্তু ঠিক আমাদের মাথার উপরে থাকে। যখন সূর্য ঠিক আমাদের মাথার উপরে থাকে তখন কিন্তু সূর্যের তাপটা সরাসরি পৃথিবীতে আসে, যার কারণে ওই সময় বায়ু তাপমাত্রাটা বেশি থাকে। আবার যখন পৃথিবীর প্রদক্ষিণের ফলে সূর্যটা আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে যায় তখন কিন্তু সূর্য আবার কি হয়ে যায়, বাঁকা অবস্থায় চলে আসে, যার ফলে ওই সময় সূর্যের যে তাপটা এটা কিন্তু একটু বাঁকা পথে আমাদের পৃথিবীতে আসে, যার ফলে ওই সময়ে তাপমাত্রাটা কি হয়, আস্তে আস্তে কমতে থাকে। এইভাবেই প্রত্যেক দিনে আমাদের আবহাওয়ার কি হচ্ছে, বায়ু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তাপমাত্রার সাথে সাথে আমাদের কি হচ্ছে, আবহাওয়ারও পরিবর্তন হচ্ছে। এরপরে আসি বায়ু প্রবাহে। দেখো বায়ু প্রবাহ কিভাবে আবহাওয়াকে পরিবর্তন করছে। মনে করো কোন এলাকায় মেঘ সৃষ্টি হয়েছে, আমরা সাধারণত ধারণা করে থাকি যে সকল এলাকায় তোমার নদী বা সাগরের তীরবর্তী এলাকা সেই মেঘগুলি দেখো এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে চলাচল করছে, বায়ু প্রবাহের কারণে হচ্ছে। যখন বায়ু প্রবাহিত হচ্ছে তখন তারা যখন যেদিকে যাচ্ছে মেঘগুলিকেও সেদিকেই তারা কি করছে, নিয়ে যাচ্ছে। আবার তোমার এলাকার মেঘ দেখবে আস্তে আস্তে অন্যদিকে, ডান দিকে বা বাম দিকে সরে যাচ্ছে। এটা কিসের মাধ্যমে হচ্ছে,
সে একই বায়ু প্রবাহের মাধ্যমে কিন্তু হচ্ছে। আবার কোনো কোনো এলাকায় দেখা যায় যখন কোনো এলাকার তাপমাত্রা খুব বেশি বেড়ে যায় তখন কিন্তু তার আশেপাশে এলাকা থেকে তোমার বাতাস সেই এলাকায় চলে আসে, ফলে তোমার এলাকায় কি হয়ে যায়, তাপমাত্রা আস্তে আস্তে কমে যায়। দেখো বায়ু প্রবাহের ফলে কি হচ্ছে, মেঘও সরে যাচ্ছে বা মেঘ চলেও আসতেছে, আবার কি হচ্ছে এই বায়ু প্রবাহের কারণে তোমার এলাকার তাপমাত্রা কি হচ্ছে, কমে যাচ্ছে। আবার যদি তোমার এলাকায় বায়ু প্রবাহের পরিমাণ খুব বেশি হয় তখন কিন্তু সেখানে আবার মাঝে মাঝে সাইক্লোন হওয়ারও সম্ভাবনা থাকে। তাহলে দেখো এই বায়ু প্রবাহ কি করছে, আমাদের তোমার বাতাসের পরিমাণ বৃদ্ধি করছে, আবার তোমার মেঘকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিচ্ছে, আবার তোমার এলাকার কি করছে, সে তাপমাত্রা পরিবর্তন করছে। এদিকে আমরা বুঝতে পারি যে বায়ু প্রবাহের ফলে কি হচ্ছে, আমাদের তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। তোমাদের বইতে দেওয়া আছে যে তোমার তাপমাত্রার পার্থক্যের ফলে কি হয়, বায়ু প্রবাহিত হয়। তাপমাত্রার পার্থক্যের ফলে কিভাবে বায়ু প্রবাহিত হয় এটা একটু আলোচনা করি। দেখো সাধারণত যখন তাপমাত্রা খুব বেশি থাকে বায়ু কিন্তু তখন তোমার খুব হালকা হয়ে যায়। বায়ু যদি গরম হয়ে যায় প্রচন্ড তখন সে কি হয়ে যায়, তোমার খুব হালকা হয়ে যায়। হালকা বায়ু কিন্তু নিচের দিকে থাকতে পারে না, সে আস্তে আস্তে কি হয়, উপরের দিকে উঠে যায়। যখন বায়ু তোমার হালকা হয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠে যায় তখন কিন্তু সেই এলাকাটা আস্তে আস্তে বায়ু শূন্য হয়ে যায়। যখন সেই এলাকা বায়ু শূন্য হয়ে যাবে তখন পার্শ্ববর্তী এলাকা থেকে বায়ু সেই জায়গায় এসে কি হয়ে যাবে, সেই জায়গাটাকে সে দখল করে নিবে। যখন তোমার পার্শ্ববর্তী এলাকা থেকে বায়ু তোমার জায়গায় এসে দখল করে নিবে তখন কি হবে, দেখো তোমার এলাকায় আবার ঠান্ডা বাতাস চলে আসছে। এর ফলে কি হচ্ছে, যে যখন তুমি কিছুক্ষণ আগে তুমি গরম অনুভব করছিলে, পার্শ্ববর্তী এলাকা থেকে ঠান্ডা বাতাস আসার ফলে তুমি এখন কি করো, ঠান্ডা অনুভব করতে পারো। এভাবেই বায়ু কি করে, তাপমাত্রা পরিবর্তন করে। আবার অনেক সময় মাঝে মাঝে অনেক শক্তিশালী ঝড় ও সাইক্লোনও কি করে, বায়ু প্রবাহ সৃষ্টি করে, যেটা আমি অলরেডি আলোচনা করেছি যে কিভাবে যখন অতিরিক্ত থেকে বাতাস আসা শুরু করে, তো একটা নির্দিষ্ট এলাকায় যখন খুব বেশি বায়ু শূন্য হয়ে যায় তখন কি হয়, চারপাশ থেকে বাতাস আসা শুরু করে। যখন এরকম চারপাশ থেকে বাতাস আসা শুরু করে তখন তোমার সেখানে একটা বায়ুর ঘূর্ণির মতো সৃষ্টি হয়। এই বায়ুর ঘূর্ণিকে সাধারণত আমরা কি বলে থাকি, সাইক্লোন বলে থাকি। তাহলে আমরা এখন দেখলাম যে কিভাবে তাপমাত্রা পরিবর্তন ও বায়ু প্রবাহের ফলে আমাদের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। আজকে আমাদের আলোচনা আমি এই পর্যন্তই রাখছি। এখন আমি যতটুকু পর্যন্ত আলোচনা করেছি সেই আলোচনার উপর ভিত্তি করে তোমাদের কিছু জ্ঞানমূলক প্রশ্ন দিব। এখন এই জ্ঞানমূলক প্রশ্নগুলি তোমরা তোমাদের মতন আনসার করার চেষ্টা করবে, আর অবশ্যই এটা হোমওয়ার্ক হিসেবে তোমরা বাসায় করে ফেলবে। আমরা তোমাদের যে যে হোমওয়ার্কগুলি দিচ্ছি সেই হোমওয়ার্কগুলি তোমরা দয়া করে বাসায় করে ফেলবে। আমরা চেষ্টা করব এই হোমওয়ার্কগুলি তোমাদের কাছ থেকে কালেক্ট করে সেগুলিকে কারেকশন করে দেওয়া। আমরা প্রত্যেকদিন তোমাদের যতটুকুই পড়াচ্ছি প্রত্যেক দিনের পড়াটা যদি তোমরা প্রত্যেক দিন শেষ করে ফেলো তাহলে কিন্তু দেখো আমাদের পড়ানোর সাথে সাথে তোমাদের সিলেবাসও শেষ হয়ে যাবে। তখন তোমাদের পরীক্ষার আগে খুব বেশি চাপ নিতে হবে না। আর আজকে টপিক শুরু করার আগে যে কথাগুলি আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেটা অবশ্যই মাথায় রাখবে। তোমাদের যে পড়াগুলি আমরা অলরেডি সিলেবাস শেষ করে ফেলেছি সেই সিলেবাসগুলি কিন্তু তোমরা বাসায় বসে বসে ভালো মতো রিভিশন দিয়ে ফেলবে। এই সিলেবাসগুলির উপরেই কিন্তু তোমাদের বেশি পরীক্ষাগুলি হবে। ঠিক আছে, চলো আজকের প্রশ্নগুলি তাহলে নেওয়া যাক। তোমরা সবাই বই আর খাতা নিয়ে রেডি হও। আজকের প্রথম প্রশ্ন হলো, আবহাওয়ার উপাদানসমূহ কি কি? আবহাওয়ার উপাদানসমূহ কি কি? এটা কিন্তু এই প্রশ্নের উত্তরটা অলরেডি তোমার বোর্ডের মধ্যে দেওয়া আছে যে আবহাওয়ার উপাদানসমূহ 5টি। প্রথম হচ্ছে হলো আকাশের অবস্থা, তারপর হচ্ছে হলো তাপমাত্রা, তারপর বায়ুর আর্দ্রতা, তারপর বায়ু প্রবাহ, এরপরে বৃষ্টিপাত। অর্থাৎ আবহাওয়ার উপাদানসমূহ 5টি এবং এই উপাদানসমূহ কি কি। ঠিক আছে, সুন্দর করে এটা খাতায় লিখে ফেলো। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, আবহাওয়া কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, আবহাওয়া কাকে বলে? আমি এই টপিকস পড়ানোর শুরুতেই আমি আলোচনা করে ফেলেছি আবহাওয়া কাকে বলে। আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিনই পরিবর্তিত হয়।
আমি আবার বলছি, আবহাওয়া হলো আকাশ ও বায়ুমণ্ডলের সাময়িক অবস্থা যা প্রতিদিনই পরিবর্তিত হয়। ঠিক আছে, এরপরে তৃতীয় প্রশ্নটি লেখো, কোন দুটি মাধ্যম দ্বারা আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে জানা যায়? কোন দুটি মাধ্যম দ্বারা আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে জানা যায়? আমি আবার বলছি, কোন দুটি মাধ্যম দ্বারা আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা সম্পর্কে জানা যায়? আমি আমার পড়ানোর মাঝখানেও এই প্রশ্নটার উত্তর তোমাদের দিয়ে দিয়েছি। আমরা সাধারণত প্রত্যেক দিনে আমাদের সংবাদ মাধ্যম এবং ইন্টারনেটের মাধ্যমে আমরা প্রতিদিনের আকাশ ও বায়ুমণ্ডলের অবস্থা কিংবা আবহাওয়া সম্বন্ধে জানতে পারি। ঠিক আছে, আমরা সংবাদ মাধ্যম কিংবা ইন্টারনেটের মাধ্যমে আবহাওয়ার প্রতিদিনের অবস্থা সম্পর্কে জানতে পারি। আচ্ছা, এরপরে 4 নম্বর প্রশ্ন, আর্দ্রতা বলতে কি বুঝো? আর্দ্রতা বলতে কি বুঝো? আর্দ্রতা কাকে বলি? প্রতিদিনে বাতাসে বা জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয়েছে আর্দ্রতা। প্রতিদিনে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণকে বলা হয় আর্দ্রতা। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসলো পরের প্রশ্নে চলে যাচ্ছি, 5 নম্বর প্রশ্ন, বাতাস বা বায়ু প্রবাহ বোঝার বা উপস্থিতি উদাহরণ লেখো। বাতাস বা বায়ু প্রবাহের উপস্থিতি বোঝার দুটি উদাহরণ লিখো। আমি আবার বলছি, বাতাস বা বায়ু প্রবাহ বোঝার বায়ু প্রবাহ উপস্থিতি বোঝার দুটি উদাহরণ লেখো। এটা খুবই সহজ। বিদ্যালয়ের পতাকা ওরা দেখতে পারে, দেখে বা কিংবা ছাদে ভেজানো শুকাতে দেওয়া ভেজানো কাপড়ের নড়াচড়া দেখে আমরা বায়ু প্রবাহের উপস্থিতি বুঝতে পারি। ঠিক আছে, এরপর হলো 6 নম্বর প্রশ্ন, বিকেলে বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। বিকেলে বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। তাপমাত্রা পরিবর্তনের এর কারণ কি? তাপমাত্রা পরিবর্তনের এর কারণ কি? আমি এটা অলরেডি তোমাদের সাথে আলোচনা করে ফেলেছি। বিকেলে যখন সূর্য অস্ত যায় তখন বায়ুর তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এর ফলে আমরা সূর্যের অবস্থানের কারণে বায়ুর তাপমাত্রার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, সূর্যের অবস্থানের কারণে বায়ুর তাপমাত্রার এরূপ পরিবর্তন হচ্ছে। যেহেতু বিকেলে সূর্য অস্ত যাওয়ার ফলে বিকেলে যখন সূর্য অস্ত যায় তখন কিন্তু সূর্যের অবস্থানে পরিবর্তন হয়, আর সূর্যের অবস্থানের এই পরিবর্তনের ফলে কি হচ্ছে? তাপমাত্রা পরিবর্তন। আমি প্রশ্নটি আবার রিপিট করছি, বিকেলে বায়ু ধীরে ধীরে ঠান্ডা হয় এবং তাপমাত্রা কমতে থাকে। এই পরিবর্তন, তাপমাত্রা এর পরিবর্তন কিসের ভিত্তিতে হয়? ঠিক আছে, তাপমাত্রা এর পরিবর্তনের কারণ কি? আচ্ছা, এরপরে 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্ন বলছি, আর্দ্রতার পরিবর্তন বাতাসে কম বেশি হলে, আর্দ্রতার পরিবর্তন বাতাসে কম বেশি হলে আমরা কেমন অনুভব করি? আর্দ্রতার পরিবর্তন বাতাসে কম বেশি হলে আমরা কেমন অনুভব করি? দেখো, বাতাসে যখন আর্দ্রতার পরিমাণ বেশি থাকে তখন কিন্তু আমরা খুব সহজেই ঘেমে যাই, অর্থাৎ আমরা তখন কিন্তু একটু গরম অনুভব করি। গরম অনুভব করার ফলেই কিন্তু আমাদের কি হচ্ছে? আমরা সহজে ঘেমে যাচ্ছি। আর যখন বাতাসে আর্দ্রতার পরিবর্তন কম হচ্ছে তখন কিন্তু আমরা সহজে ঘামি না, আমাদের কিন্তু বেশি একটা ঘাম হয় না, আমরা এত গরমও কিন্তু অনুভব করি না।
তাহলে বোঝা যাচ্ছে আর্দ্রতা পরিবর্তনে বাতাসে কম হলে, আর্দ্রতা পরিবর্তন বাতাসে কম হলে আমরা ঠান্ডা অনুভব করি, আর আর্দ্রতা পরিবর্তন বাতাসে বেশি হলে আমরা গরম অনুভব করি আর খুব সহজেই কি করি, ঘেমে যাই। ঠিক আছে, এরপর হলো তাপমাত্রা কি। 8 নম্বর প্রশ্ন, তাপমাত্রা কি? তাপমাত্রা কি বা কাকে বলে? তাপমাত্রা কি বা কাকে বলে? তাপমাত্রা হচ্ছে বাতাসে প্রত্যেক দিনে গরম বা ঠান্ডা হওয়ার অবস্থা। তাপমাত্রা হচ্ছে প্রতিদিনে বাতাসের গরম বা ঠান্ডা হওয়ার অবস্থা। অর্থাৎ প্রতিদিনের বাতাস কি অবস্থায় থাকছে, গরম অবস্থায় থাকছে না ঠান্ডা অবস্থায় থাকছে, একেই সাধারণত বলা হয়। ঠিক আছে, এরপরের প্রশ্নে আসি। 9 নম্বর প্রশ্নে, তুমি সকালে স্কুলে বের হওয়ার সময় দেখলে আকাশ রৌদ্রোজ্জ্বল। তুমি সকালে স্কুলে বের হওয়ার সময় দেখলে আকাশ রৌদ্রোজ্জ্বল, কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হলো। কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হলো। এই পরিবর্তনের দুটি কারণ লেখো। এই পরিবর্তনের দুটি কারণ লেখো। প্রশ্নটি আবার বলছি, তুমি সকালে স্কুলে বের হওয়ার সময় দেখলে আকাশ রৌদ্রোজ্জ্বল, কিন্তু স্কুলে পৌঁছানোর আগেই বৃষ্টি শুরু হলো। এই পরিবর্তনের দুটি কারণ লেখো। আমরা আবহাওয়া পরিবর্তনের যে দুটি কারণ পড়েছি সেই দুটি কারণই লিখবো। প্রথম হলো তোমার তাপমাত্রা পরিবর্তন, দ্বিতীয় হলো তোমার বায়ু প্রবাহ। তাপমাত্রা পরিবর্তন ও বায়ু প্রবাহ। কেননা তোমার বায়ু প্রবাহের ফলেই কিন্তু মেঘ এক এলাকা থেকে আরেক এলাকায় আসার ফলে, মানে পার্শ্ববর্তী এলাকা থেকে আমার এলাকায় আসার ফলে কি হলো, এখানে আমার এলাকায় মেঘের পরিমাণ বেশি হলো, যার কারণে কিন্তু সকালে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া আর থাকলো না, বৃষ্টিপাত শুরু হলো। আর তাপমাত্রা পরিবর্তনের ফলে কি হয়, সাধারণত বায়ু প্রবাহের পরিমাণ কম বেশি হয়। আর বায়ু প্রবাহের পরিমাণ কম বেশি হলে তোমার আকাশে মেঘের আনাগোনা শুরু হয়। এই কারণে এই প্রশ্নটার উত্তর হবে তাপমাত্রা পরিবর্তন ও বায়ু প্রবাহ। ঠিক আছে, আমি প্রত্যেকটা প্রশ্নের সাথে উত্তর আলোচনা করে দিয়েছি যেন তোমাদের উত্তরটা দিতে সুবিধা হয়। এরপরও যদি তোমরা কেউ আমার প্রশ্ন বা উত্তর কিছু বুঝে না থাকো, অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবে। আমি তোমাদের কমেন্টে আনসার দেওয়ার চেষ্টা করব, নতুবা পরবর্তীতে আমি যখনই তোমাদের সাথে ক্লাসে উপস্থিত থাকবো তখন সেই প্রশ্নগুলি আমি আনসার করে দেব। ঠিক আছে, আর নিজেরা ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের সকলের জন্য দোয়া করো। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।